দাদা বলেন। আমার তো জীবন, সন্ন্যাস জীবনই আমার জীবনের প্রথম চয়েস ছিল। মানে ছাত্র অবস্থা থেকেই, একদম 3 থেকে 5 বছর বয়সের মধ্যে থেকে আর কি। মানে ছোটবেলার থেকে? ছোটবেলা থেকে, কেননা মা আমাকে বলেছেন প্রহ্লাদ, ধ্রুব, নচিকেতা তারা 5 বছর বয়সে, 6 বছর বয়সে ঈশ্বরকে পেয়েছে আর কি। তাকে ধ্যান করলে অনেক কিছু পাওয়া যায়। তার মানে এই ধর্মীয় অনুপ্রেরণাটা একদম ছোটবেলা থেকে আপনার ভিতর ইনজেক্ট হয়ে গেছিল? একদম ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি এখনো প্রতি রাত্রে কম করে 1 থেকে 1.5 ঘন্টা আমার ইষ্ট দেবতার নাম জপ করি। 1958 সাল থেকে 1958 সাল থেকে কম করে হলে 1 ঘন্টা, এবং আমি এটা ধ্যান করি। আপনি আপনার ইষ্ট কাকে মানেন আপনি? ওটা তো বলা ঠিক নয়। নিরঞ্জন পরব্রহ্ম, আদি ব্রহ্ম যিনি, না, উনি কি কোনো মানে ব্যক্তি সত্তা? উনি আমার ব্যক্তিসত্তা হিসেবে এসেছিলেন মহা সন্ন্যাসী। কি রূপে? উনি হলেন অমরি গোসাই। অবনী গোসাই। অমরি গোসাই। সে বলেছে, মানে যার কাছে গিয়ে আমার জন্ম, সেই আমার দীক্ষা দিয়েছে। কিরকম? মা বাবা বহুদিন ধরে, আমার দিদির জন্মের 9 বছর পরে আমার জন্ম হয়েছে। বহুবার আমরা এখানে গিয়েছি, কিছুই হয়নি। একদিন বাড়ির উত্তর পাশ দিয়ে এক সন্ন্যাসী যাচ্ছে, অমরি গোসাই, অদার সন্ন্যাসী। তখন মা দেখেই, মা তখন উঠোনে ঝাড় দিচ্ছিলেন, মা ওনাকে দেখে ভালো লেগেছে যে সন্ন্যাসীর মধ্যে কিছু আছে হয়তো। তখন বাবাকে ডেকেছে, বলছে তুমি একটু যাওয়া সন্ন্যাসী কাছে, বাড়িতে একটু পদধূলি দিয়ে যাক। বাবা ওই কথা শুনে তখন দৌড়ে গেল। তো দৌড়ে যেতে যায় আর বাড়ির দিকে চলে গেল, বললো যে গোসাই একটু পদধূলি দিয়ে যেতে আমার বাড়িতে। বললো না, আমার তো কাজ আছে, আজকে যাবো না, তুমি মাকে নিয়ে আগামীতে গাছি যেটা পায় ওর আশ্বিন মাসের সংক্রান্তি। ওই সময় আমার বাড়িতে, আমার আশ্রম অনুষ্ঠান হয়, মাকে নিয়ে যাবে আর কি। এই হলো কথা। মাকে নিয়ে বাবা গেল। বাবা যাওয়ার পরে বাবার নাম লক্ষণ। বলে, লক্ষণ তুই তো একটা ছেলের জন্য আসছিস, তা গাছে ফুল থাকলে ফল হবে না কেন? আগামী বছরে এই সময় তোর ছেলেকে নিয়ে আসবি। আর কোনো কথা না, কোনো ওষুধ না, কোনো গাছ গাছরা না, বাক্য, সিদ্ধ বাক্য, শুধু সিদ্ধ বাক্য। তো মা বসে আছে, কয়ে মা আমি তো বলে দিয়েছি আর কিছু দেবো না, তাহলে তুমি যাও, আবার তোমার ছেলেকে নিয়ে একদিনকে আসবো আর কি, আগামী বছর। ঠিক তারই আগে আমার জন্ম, ওই গাছির রাত্রের আগেই আমার জন্ম আর কি। এবং আমাকে নিয়ে গেল আশ্রমে। মানে ওইখানে যখন আবার দ্বিতীয় গাছিতে গেল তখন হয়তো আপনার 1-1.5 মাস বয়স। মানে 10 মাস তো আপনি গর্ভে ছিলেন, তার মানে তারও 2 মাস বাকি ছিল। তার মানে 2 মাসের মধ্যে 1-1.5 মাস বয়স হয়ে গেছে তখন আপনার। আমাকে নিয়ে গেল। সেই থেকে আমি গ্রাজুয়েট হওয়া পর্যন্ত উনি ছিলেন। পূর্ব দিকে আসলে আমার আঙ্কি নাই, উনি থাকতেন আর কি। আর আমাকে বলতেন কিনলে গভীর রাত্রে না, রাত 3টে থেকে ভোর 5টা পর্যন্ত মহেন্দ্র যোগ থাকে, অমৃত যোগ থাকে। ওই সময় ঈশ্বরের লেনদেন হয়, যাওয়া আসা হয়। তার এই যে সন্তানগুলো পৃথিবীতে জন্মেছে, এদেরকে তিনি দেখেন কে কেমন অবস্থা আছে, সব খোঁজ খবর নেয়। হ্যাঁ, খবর নেয়। তো ওই সময় তাকে ডাকতে হয়। কোন নামে ডাকতে হয়? পরব্রহ্ম যিনি, তাকে ডাকতে হয়। খুচরো সন্ন্যাসীদের ডাকলে কিছু হবে না। যিনি একদম আদি, যার কোনো অংশ নেই, তিনি হলো নিরঞ্জন, তাকে ডাকতে হবে। ওম হরি, ওম হরি। ওম হরি। মানে এ হরি ওই হরিচাঁদ না? এই হরি না আর কি। আমার ছেলে তো হরি না, হরির নাম রাখতে পারে। হ্যাঁ, ওই যশবন্তের ছেলে হরি, যশবন্ত ছেলে নয়, ও নয়, ওম হরি। ওম হরি। হ্যাঁ, ওই একই মাত্র নাম, যিনি ত্রিনাথ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিনাথ। তিনজনে একজন, একজনে তিনজন, সে হলো ত্রিনাথ। তিনি হলেন ওম হরি, তাই না? তখন থেকে আমার জীবনের যে চিন্তা চেতনা এখনো অলওয়েজ, যে প্রতি মুহূর্তে আমার এটা চলছে। মানে ওই তরঙ্গই আপনাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। চালিয়ে যাচ্ছে। তাহলে 85 বছর বয়সে এখনো এত স্ট্রং থাকি। 70 বছরের কোনো ডাক্তারের কাছে যাই না কোনো দিন। আর এর মাঝখানে তো আমেরিকায় কত বছর ছিলেন? আমেরিকা 35 বছর। 35 বছর আমেরিকায় কাটালেন।
পাকিস্তানে ইস্ট পাকিস্তানে 15 বছর মাস্টার ছিলাম। হাই স্কুলে একটা হাই স্কুলের আমার হাতের উপরে দিগরগাতি আর্মি হাই স্কুল, 17 জন শিক্ষক ছিল। আমি যা বলতাম তাই শুনতাম, এবং তাদের যে বেতন দিতে হতো 15টা স্কুলে যে গ্রান্ট পেত ঢাকা থেকে, আমি একা সেই গ্রান্ট আমার স্কুলে নিয়ে আসতাম। 60-70 হাজার টাকা প্রত্যেক বছর গ্রান্ট পেতাম। তা আমাদের বেতন ছিল যা সরকার দিত মাত্র 25 টাকা। সমস্ত আচ্ছা, আপনি পাকিস্তান থেকে আমেরিকায় চলে গেছিলেন? পাকিস্তান থেকে বাংলাদেশে চাকরি, ওই পাকিস্তানে চাকরি হয়েছে 15 বছর, হুম। তারপর বাংলাদেশে চাকরি হয়েছে 14 বছর, বাংলাদেশ 70 সালে, 71 সালে। 71 সালে। হ্যাঁ। ওখান থেকে ওখানে 14 বছর চাকরি করেছি। তারপরে আচ্ছা। সরকারি চাকরি, হ্যাঁ। সমাজ কল্যাণ অফিসার ছিলাম। আচ্ছা, সেটা করে মা আমার বলো তুই চলে আয় এখানে, মা তখন এখানে চলে আসছে, এই বাড়ি তখন কেনা হয়ে গেছে 92 সালে, 1992। তখন আমি তোমার দিদি আমরা দুইজনে সমাজ কল্যাণে চাকরি করি, আমি অফিসার ও ফিল্ড স্টাফ। আচ্ছা। আসলাম এখানে, ওই তুই আর যাবি না এখানে, এখান থেকে। তুই কেন? না তোকে আমি ওখানে পাঠাতে চাই না। কেন? তুই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলিস, কোন মুসলমান তুমি মেরে ফেলবে, সেই দুঃখ আমি সহ্য করতে পারবো না। বললাম মা, দুটো চাকরি করি, এখন যদি এই চাকরি ছেড়ে দেয় ছেলে কিন্তু টাকা দেবে, কী হবে? কয়েকটা কিছু হবে, তুই যাস না। ঠিক আছে, থাকলাম 5.5 মাস থেকে পরে মার সাথে কথা বলে বললাম তাহলে বিদেশে চলে যাই, তোমার যদি আমাকে নিয়ে এত ভয় থাকে, বিদেশে তো কোনো ভয় নেই। বলে ঠিক আছে চেষ্টা কর। কোথায় যাবে? বলে জাপান যাবো, নাহলে আমেরিকা যাবো। 5.5 মাসের মধ্যে এখান থেকে আমেরিকান ভিসা করে চলে গেলাম। 1992 92-তে আপনি আমেরিকায় চলে গেলেন, চলে গেলাম। আর আমি চলে গেলাম ভগবান গোলায়। 92 সাল। আচ্ছা, কি মিল দাদা আপনার সাথে আমার। তারপরে যাওয়ার পরে একটা না 35 বছর চাকরি করে এই তো এতটুকু করে তো একটুখানি কথা নয়। আচ্ছা, সেই সব যা হলো, এখন আপনি কি নিয়ে লেখালেখি করছেন বা আমি এখন ভাবনা চিন্তা কি? আমার জীবন জিজ্ঞাসার উপরে ভিত্তি করে স্বদেশ, স্বজাতি, স্বভাষা, স্বধর্ম, এই 4 pillars অফ মাই থিম, মাই হোল লাইফ, এই 4টিকে সংরক্ষিত করে রাখা দরকার। আর জীবন জিজ্ঞাসায় আমি চাইতেছি এই ভারত, মহান ভারত, বিশ্বে এই ভারত সপ্তদ্বীপের উপর তৈরি হয়েছে। এই ভারত, এই সপ্তদ্বীপ আস্তে আস্তে প্রসারিত হয়েছে, অন্য অন্য দেশ হয়েছে। প্রথম আদি ভারত, এবং এই ভারতই প্রথম মাটির সৃষ্টি হয়েছে, দ্বিতীয় আর কোথাও হয়নি। আমি দেখাচ্ছি সেটা নিয়ে এখন লেখালেখি চলছে। চলছে। এবং সেই আদি ভারতের আমি সেই মাটিতে জন্মেছি। এই ভারতকে সুরক্ষিত রাখা, 85-83 লক্ষ বর্গমাইলের ভারতকে আবার পুনরুদ্ধার করা, এখন হচ্ছে 34 লক্ষটা, আর বাকি নিয়ে গেছে মুসলমানরা ভাগ করে। এই ভারতকে আবার সে পুনর্গঠন করা। এই জন্যে আমি যে লিখেছি ভারতের অস্তিত্ব রক্ষায় নরেন্দ্র মোদী। এর কোনো হেডিং আছে? মানে প্রথম পাতাটা যদি একটু দেখান, যে কি দিয়ে শুরু করেছেন ভাবনাটা। এই যে যেমন মর্তে ভারত বিচিত্রতা, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে বৃহস্পতির ইতিবৃত্ত, এরকম 4টে খাতা। এই যে লেখাগুলো এখন চলছে, হ্যাঁ। এটা কি মানে খণ্ড খণ্ড আকারে পাবলিশড হবে? এটা তো 4টে খাতা, তো 4টে খাতা মিলেই একটা খণ্ডের একটা খণ্ড হবে। সেই মানে মহাখণ্ড আকৃতি কিরকম হবে বলে আশা করে? 600 পাতার মতন হবে। 600 পাতার মতো? হ্যাঁ, বেশিও হতে পারে। বেশিও হতে পারে। মানে এবং অনুমান, মানে এইটা এখন লেখা আপনার কোন পর্যায়ে আছে? এই লেখা এখন মোটামুটি 15-20 দিনের মধ্যে লেখা কমপ্লিট। না মানে এটা কি এখন শেষের দিকে আছে? শেষের দিকে। আচ্ছা। যেমন এটা যে এই বইটা এইভাবে বেরোবে, এই কথাটা বাদ যাবে। এই যে
এটা এটা বাদ যাবে, এটাকে আবার রেক্টিফাই করে করতে হবে। ভারতের অস্তিত্ব রক্ষায় নরেন্দ্র মোদী মহাকবি, মহাকবি না, এটা এটা এটাও বাদ যাবে আর কি। নরেন্দ্র মোদী সার্ভ অফ ইন্ডিয়া, ভারতের অস্তিত্ব রক্ষায় নরেন্দ্র মোদী মহাকাব্য। মহাকাব্য। তার মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়বস্তুর মধ্যে থাকছেন, সবটুকুনি থাকছে আর কি। মানে ওনার উপরেই মূলত উনি যে ক্রিয়াগুলো করছেন, হ্যাঁ, আমি ক্রিয়া শব্দটা ব্যবহার করছি, শেষের অস্তিত্ব যা আছে সেটা উনি রক্ষা করতেছেন। মানে উনি একজন ক্রিয়াযোগী, হ্যাঁ। তাই তো? 33 লক্ষ বর্গমাইলটা আছে, হ্যাঁ। এটাকে উনি সুরক্ষিত রাখতেন। তার মানে এই তৃতীয় বিশ্বযুদ্ধ যে শুরু হয়ে গেছে, ডামাডোল বেজে গেছে, সেখানে শেষ মানে সমাধান এই ভারতের হাতেই থাকবে, ভারতের সেটা লিখছে। তারই ক্রিয়াকলাপ চলছে পলতায় বসে। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে নৃপতির ইতিবৃত্ত, তাই না? এর মধ্যে সবই আছে, যুধিষ্ঠির থেকে আরম্ভ করে। তার মানে মহাভারতে যা যা বলে গেছে ব্যাসদেব, ঠিক তাই সেই লোকগুলো এখন আমাদের ভারতবর্ষে রীতিমতো অ্যাক্টিভ। হ্যাঁ, সমস্ত ঋষিযোগী ভারতবর্ষে এখন অ্যাক্টিভ। আমরা সেটা দেখতে পাচ্ছি, যেহেতু যুদ্ধক্ষেত্রে আমরা দাঁড়িয়ে আছি। কারণ মহাভারতে যে যুদ্ধের কথা বলা আছে, সেই যুদ্ধের সাথে তো আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের যে প্রাক্কালে যেসব আমরা ছবি দেখতে পাচ্ছি, এবং যুধিষ্ঠির, যদি নরেন্দ্র মোদীকে আমরা যুধিষ্ঠির হিসাবে যদি ভাবি, কারণ উনি প্রধানমন্ত্রী, বড় ভাই, তাই না? উনি কিন্তু নীরব আছেন এখনো, উনি কিন্তু শেষ অবতার এখানে আমি লিখছি ধর্মের ভাষায়। ওর কথা তো আমি পড়ে শুনাই। হ্যাঁ, আপনি পড়ে শোনালে ভালো হবে। অনেকে জানে না তো। না, এই কাণ্ড যে আপনি করছেন বসে বসে পলতায় বসে, তার মানে পলতা তো শ্রীধাম হতে যাচ্ছে, দাদা। হ্যাঁ, এই বাড়ির ধুলি থাকবে না, পলতা তো শ্রীধাম হতে যাচ্ছে। এই যে নরেন্দ্র মোদীর প্রাথমিক জীবন পড়েন, আপনি পড়েন, রেকর্ড হোক। শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির জন্মকাল ওই 17 সেপ্টেম্বর 1950 সাল, বম্বে প্রেসিডেন্সি মহেশানা জেলায় বড়নগর, ইদানিং গুজরাট রাজ্যে অন্তর্গত অবনীপুর। নরেন্দ্রর জন্ম গুজরাটি হিন্দু মোদী পরিবারে, পিতা মাতার তৃতীয় সন্তান মোদী জন্মে সংসারে। জনকের নাম দামোদর দাস মূলচাঁদ মোদী, রত্নগর্ভা জননীর নাম তার হীরাবেন মোদী। 6 সন্তানের জনক জননী বিশ্বভাগ্যবান, তৃতীয় জন নরেন্দ্র মোদী হবে আদর্শ সন্তান। মোদীজির ছাত্রবেলা তার পিতাকে সাহায্য করে বড়নগর রেল স্টেশনে চা পৌঁছায় ক্রেতা তরে। কৈশোরে ভ্রাতার সঙ্গে বাস স্ট্যান্ডে চা বিক্রি নজির, গোটা পরিবার ছোট্ট ঘরে বসবাস ধীর স্থির। অত্র শহরে সাধারণ মনের এক স্কুল ছাত্র, বাল্যকালে RSS এর আদর্শে শিক্ষা মাত্র। 40 ফুট গুণন 12 ফুট একতলা ঘরে, আদরে বেড়েছে নরেন্দ্র মোদীজি বাল্যে শীর্ষ স্তরে। দাদা, এই আপনাকে একটুখানি মানে আমি বিরক্ত করব। এই যে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। আচ্ছা, এই RSS এর পুরো নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আচ্ছা, এই যে নামকরণের মধ্যে যদি আমি খুঁজি, তাহলে এইখানে কাউকে ধরে বেঁধে আনার কোনো প্রশ্ন আসে না। তার মানে স্বয়ংসেবক, সে নিজে এসে সেবা করবে, তাই না? আমি বলছি, আমার ব্যক্তিগত প্রশ্ন, আমার যদি কোনো প্রশ্নের মধ্যে মানে অপরাধ থাকে আপনি মার্জনা করবেন, কারণ আপনার ধারে কাছে যাওয়ার যোগ্যতা আমার নাই। আমার ক্যামেরা থাকতে পারে, মিডিয়া থাকতে পারে, কিন্তু আমার প্রশ্নের ভুল থাকতে পারে। আমি বলছি, এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে কিন্তু অনেক মুসলিম ব্যক্তিও কিন্তু আসে। সে যদি মনে করে যে আমি রাষ্ট্রকে সেবা করব, যে প্রকৃত মানুষ, সে অবশ্যই আসবে। তাহলে এই যে মুসলিম লোকটা আসছে, সে কিন্তু মুসলমান হয়ে আসছে না, সে সনাতনী হিসাবে আসছে, মানুষ হয়ে আসছে। এই ব্যাপারে আপনার সাথে আমার একমত মিলে গেল। এবার দ্বিতীয় প্রশ্ন, এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর কি কোনো লিঙ্ক আপনি পান আপনার ভাবনায়? নেতাজি সুভাষ বসুর যে আদর্শ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সেই একই আদর্শ। ধন্যবাদ দাদা।
আমার আমার এই প্রশ্নটা আমার মনে বহুদিন ধরে ঘুরপাক খাচ্ছে, আমি উপযুক্ত লোক পাচ্ছি না বলতে। লিখে দিচ্ছি। কেন আমি বলছি, কারণ আজাদ হিন্দ বাহিনী নেতাজি তৈরি করলেন, নেতাজি তৈরি করলেন মানে নেতাজি আজাদ হিন্দ বাহিনী ফ্রন্ট, ওই ফ্রন্টটা তৈরি করলেন যুদ্ধক্ষেত্রের জন্য। হ্যাঁ, কিন্তু সবাই তো যুদ্ধ করবে না, না, গ্রামবাসী তো সংসার করবে, সমাজবদ্ধ মানুষ, তাহলে সমাজকে রক্ষা করবে কারা? নওজোয়ান না, সমাজকে রক্ষা করার জন্য একটা ফ্রন্ট দরকার। ওই ফ্রন্টে এসে নওজোয়ান। সেই ফ্রন্টটাই হচ্ছে স্বয়ংসেবক সংঘ। স্বয়ংসেবক সংঘ। এরা হচ্ছে অরাজনৈতিক, যে ইচ্ছে করে নিজের সেবাটা অপরের জন্য দান করে। দান করবে। তাহলে এই যে আরএসএস, এই আরএসএসে আমরা কাকে দেখতে পাচ্ছি বাঙালি হিসাবে? নেতাজি সুভাষ বসু। না, নেতাজি সুভাষ বসুকে ছবি আসছে না। এই আমি আর আপনি প্রথম আলোচনা করছি এই আরএসএস এর সাথে নেতাজির সম্পর্ক। মানে যেহেতু আপনিও ভাবনা চিন্তা করেন বিজ্ঞান ভিত্তিক, আর আমিও সন্ন্যাসীর মতো খুঁজে বেড়াচ্ছি যে নেতাজির সাথে নেতাজির জীবনাদর্শের সাথে আরএসএস এর জীবনাদর্শের মিল আমি পাচ্ছি। আপনি স্বীকার করলেন যে হ্যাঁ মিল আছে। এবং- দ্বিতীয় প্রশ্ন, এবং শ্যামাপ্রসাদ এবং এই যে এবার আমি আসছি আশুতোষ মুখোপাধ্যায়, তার মানে সন্তান শুধু না, তার কৃতি সন্তান, কৃতি সন্তান, কৃতি সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি, কৃতি শ্রেষ্ঠ সন্তান। কৃতি শ্রেষ্ঠ সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি বাবার আদর্শে অনুপ্রাণিত হয়েই উনি কিন্তু হিন্দুত্ববাদের জন্য কিন্তু আরএসএস এ আসেননি। না। কারণ সময়কালটা বলছে নেতাজির অনুগামী। অনুগামী। কারণ উনি যে পরিবারে জন্মেছেন, উনি যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, ওনার বাবা যে ভাবধারায় ধাবিত করেছেন ওনাকে, উনি নেতাজিকে বাদ দিয়ে উনি ওই ধ্বজাধারীদের জন্য আরএসএসে জয়েন করেননি। তার মানে আজকে আরএসএস সম্পর্কে যে ভুল ধারণা মানুষের কাছে প্রচার করা হচ্ছে, এটা এক্ষুনি মানুষকে বোঝানোর দরকার। ওরাই ভুল বলছে, ওরাই ভুল শিখেছে। আরএসএস এর সাথে হিন্দু সংগঠনের কোনো সম্পর্ক নাই। RSS আরএসএস সকলের জন্য মানবতা- মানবতাবাদী একটা সংগঠন, যা বিশ্বে এ পর্যন্ত কোনো দেশে নাই। এবং এই আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই যে কথাগুলো গত 1 থেকে 2 বছরের মধ্যে আমি ওই মোহন ভগবতজির কাছ থেকে যেসব ফ্রিকোয়েন্সি পাচ্ছি, ফ্রিকোয়েন্সি বলবো আমি, কারণ মোহন ভগবতজি যেগুলো তরঙ্গ ছাড়ছেন, এই তরঙ্গের মধ্যে আমি যে অনুরণন অনুকম্পন যে আমি পাচ্ছি, তাতে আমি নেতাজির গন্ধ পাচ্ছি। অবশ্যই। কিন্তু এই কথাকে আমাকে স্বীকৃতি দেওয়ার মতো লোক আমি এতদিন খুঁজে পাচ্ছিলাম না দাদা। আজকে লোডশেডিং হয়ে গেল, আর বেশি কথা বলবো না। আমার পরে এক সময় দেখা হবে আপনার সাথে। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। আর এই অন্ধকারের মধ্যে আপনাকে আমি আপনি যেহেতু ধর্মের দিশা, ধর্মের পথে আপনি এগিয়েছেন, ধর্মের পথে আপনি এতদূর এগিয়ে আসছেন, আপনাকে আমি একটা জিনিস অনুরোধ করব। এই আমার সৃষ্টি, আমার 50 বছরের সাধনা দাদা, আমার 50 বছরের সাধনা গায়ত্রী যন্ত্র। এই গায়ত্রী যন্ত্র হচ্ছে বেদের মাতা, গায়ত্রী হচ্ছে বেদের মাতা, যন্ত্রমন্ত্র পরে আসবে। এই বেদের মাতা গায়ত্রী আপনাকে আমি আজকে উপহার দিলাম। অন্ধকার হয়ে গেল, ছবি ভালো আসছে না, প্রিয় দর্শক আমাকে মাফ করবেন, লোডশেডিং হয়ে গেছে। আমিও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, যাহা অন্য কোনো মানুষের জন্য আমি এত আদর্শিকভাবে গ্রহণ করতে পারি নাই। এই গায়ত্রী আপনার জন্যেই, এবং সেটা আমি তোমার কাছ থেকে আবার এই দেখেন দেখেন কোথাকার জল কোথায় গড়ায়। আসবেই তো। হ্যাঁ? এর মধ্যে অ্যাটমিক পাওয়ার আছে, দেখেন দাদা, এই তো আমাদের হাতের খেলা না দাদা, রেডিক্যাল পাওয়ার। দেখেন লোডশেডিংও গেল, আমার ক্যামেরা চলছিল, তার মধ্যে দেখেন চলে আসলো। তার মানে গায়ত্রী কথা বলে দাদা। এটাই হলো, যাদের মধ্যে রেডিক্যাল পাওয়ার আছে তাদের জন্য ঈশ্বর সর্বতভাবেই সাহায্য করে। এ অবাক কাণ্ড দাদা, অবাক কাণ্ড, অবাক কাণ্ড দাদা। অনেক ওং শ্রী হরি, ওং শ্রী হরি। আজকে আর বেশি কথা বলছি না, আপনারা সকলে ভালো থাকেন এবং এই ম্যাজিক আপনারা অবশ্যই দেখতে থাকবেন। আবার আসবো দাদার কাছে, আবার আসবো। দাদা যে জিনিস তৈরি করছেন, আশা করি 3-4 মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে, পাবলিশড হবে। আপনারা সবাই অবশ্যই পড়বেন। দাদা কী নামে পাবলিশড হবে যদি একটু বলেন। এই বইটা হচ্ছে ভারতের অস্তিত্ব রক্ষায় নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী সেভিয়ার্স অফ ইন্ডিয়া। It is best for the world, not only India. This epic will be best for the world, not only India. And it is only for human body and state. মানে মানব জাতি, মানব জাতি, for the
human life. I am writing this only for human being. It is not for any other things. All kinds of life and our activities. It is coming next time. Man is ভারতের অস্তিত্ব রক্ষায় নরেন্দ্র মোদী. He is the latest prophet for the world. And he is the political leader for the world. He is the best political leader for the world. He is the only human being for the world, not only India. All over the world, human rights, human, everything is coming from him. He is only prophet for this Kali Yuga. Thank you very much. দাদা, শেষ করার আগে আর একটা ছোট্ট প্রশ্ন করব। মোদিজি বিভিন্ন সময়ে একটা কথা বলে খুব বিতর্কিত হয়েছেন যে আমার জন্ম আমার মা বাবা দেয়নি, আমার জন্ম স্বাভাবিক নয়। এই একই শব্দ আমরা গীতাতে পাই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে আমার মানুষ দেহ ধারণ করেছি বটে, কিন্তু আমার জন্ম তোমাদের মতো সাধারণ নয়। আমি এই জায়গাটায় একটা মিল খুঁজে পাচ্ছি। অর্জুনকে শ্রীকৃষ্ণ যে কথা বলেছেন সে কথা শ্রীকৃষ্ণ মিথ্যে কথা বলেননি। আবার নরেন্দ্র মোদী মিডিয়ার মাধ্যমে যে কথা সারা বিশ্ববাসীকে জানিয়েছে যে আমার জন্ম পিতামাতার দ্বারা নয়, এই কথার একটা ব্যাখ্যা আমি আগের ব্যাখ্যাটা আমি পেয়েছি। আশা করি এই ব্যাখ্যাটাও আপনার কাছ থেকে আমি সুনির্দিষ্ট ব্যাখ্যা পাবো। এই কারণে যে নরেন্দ্র মোদী যেটা বলছেন বারে বারে সেটার ভুল ব্যাখ্যা হচ্ছে কি হচ্ছে না আপনি যদি একটু ক্ল্যারিফাই করেন। যে উনি মা বাবার কাছ থেকে জন্মেছিলেন শিশু অবস্থায়, মানে মানব দেহটা মায়ের গর্ভেই হয়েছিল, এটা ঘটনা। কিন্তু তারপরে ওনার কোনো মৃত্যু যোগ এসেছিল কিনা আমি জানি না, বা উনিও সেটা কোনোদিন বলেননি। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অনুমান, কারণ আমি যেহেতু মৃত্যু নদী পার করেছি বলে আমার মনে হয়েছে যে আমার মনে হয় নরেন্দ্র মোদীরও কোনো মৃত্যুযোগ ওনার জীবনে এসেছিল। হয়তো ভবিষ্যতে উনি সেটা বললেও বলতে পারেন। এবং তারপরেই উনি নবরূপে আবার পৃথিবীতে দেখার সুযোগ পেয়েছেন, হতে পারে, আমার টোটালটাই অনুমান। এবং ওনার সুদীর্ঘ সন্ন্যাস জীবন, ওনার যা জীবনী আমরা পেপার মিডিয়ার মাধ্যমে পাচ্ছি, উনি বহুদিন ধরে সন্ন্যাস জীবনযাপন করেছেন। ওই সন্ন্যাস জীবনযাপন কালেই উনি নবরূপে, ওই দেহের মধ্যেই নবরূপে উনি প্রতিষ্ঠিত হয়েছেন। এবং সেই জন্মকেই উনি হয়তো মিডিয়ার সামনে বলার চেষ্টা করেছেন যে আমি এই নরেন্দ্র মোদীর জন্ম আমার মা বাবা দেয়নি। এই নরেন্দ্র মোদী, তোমরা যাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছো, বিজেপির নেতা বলছো, এই নরেন্দ্র মোদীর জন্ম দেয়নি। কারণ আমার মা বাবা যে 4-5টা সন্তানের জন্ম দিয়েছিল তারা ব্যবসা বাণিজ্য করে খায়। আমি কিন্তু ব্যবসা বাণিজ্য করে খাই না। আমি ভারতের জন্যে আত্মসমর্পণ করেছি এবং আমার জীবন উৎসর্গীকৃত। এইভাবে হয়তো উনি বলার চেষ্টা করেছিলেন, সেইটাকেই হয়তো মানুষ মানে ভুল বুঝছে বা ভুল ব্যাখ্যা দিচ্ছে। এই ব্যাপারে যদি আপনি মতামত। যারা ভুল বুঝছে ওরা ওনার জীবনে কিছুই জানে না। ওনার জন্মের 3 বছর পরে একটা মহা জ্যোতিষী ওনার বাড়িতে গিয়েছিলেন। 3 বছর বয়সে উনি বলেছিলেন, বাণী দিয়েছিলেন যে আপনার এই সন্তান কিন্তু পৃথিবীতে বিস্ময়কর সন্তান। ইনি তো এই সংসার জগতের জন্য নয়, ইনি বিপরীত পৃথিবীর জন্য জন্মেছেন। এবং সেই জ্যোতিষী বলেছিলেন ইনি তো পৃথিবীর নেতা হবেন। আচ্ছা, ওনার কি কোনো মানে এমন কি জীবনে ছেদ পড়েছিল বলে আপনার জানা আছে? ওনার জীবনে ছেদ পড়েনি। ওনার জীবনটা 8 বছর বয়স থেকে আদর্শিক জীবন, যা আমার মহাকাব্যে লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং 8 বছর বয়স থেকে অত বড় আদর্শিক জীবন আর কোটি কোটি লোকের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যায় না। এবং সেই সময় থেকে ওনার যে 13 বছর বয়সে বিবাহ ঠিক হয় এবং পরবর্তী পর্যায়ে সেই বিবাহ হয় 18 বছর বয়সের সময়। ওনার বাবা মা দেখেই দিয়েছিলেন, কিন্তু তারা উচ্চ বংশের দেখে, উচ্চ গোত্রের জন্যে পরবর্তী পর্যায়ে তাদের পীড়নে, তাদের বিভিন্ন কথোপকথনে পরে ওনার স্ত্রী বললো যে আমার তো এই অবস্থা, এখন কী করি? বলে তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তারপরে ওনারা দুজনেই কনভারসেশন করে আস্তে সরে গেলেন। বললেন যে নরেন্দ্র মোদী বলে দিলেন ওনার ওয়াইফকে যে তুমি যদি কোনো পেশায় নিয়োজিত হও তাহলে শিক্ষা জগতে বেছে নিও।
মানে অর্থাৎ স্বেচ্ছা শিক্ষকতা বেছে নেওয়া। ওনার স্ত্রী তাই করেছে, শিক্ষকতা করে রিটায়ার হয়েছে। না না, এখনও তো আমরা দেখেছি যে ওনার স্ত্রী ওনার মঙ্গল কামনায় পুরী জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছেন। বুঝতে পারছেন? ফলে ওনারা একসাথে থাকেন না, একসাথে না থেকেও তো কেউ কাউকে তো একসাথে না থেকে যেমন রাধা শ্রীকৃষ্ণের 9 বছর বয়সে মানে শ্রীকৃষ্ণ চলে গেলেন অর্থাৎ দ্বারকায়, রুক্মিণীর সঙ্গে তার পূর্বজন্মে কথা হয়েছিল বিবাহ করার জন্য। তাই দাপর দিকে এসে কৃষ্ণের জন্ম হলো, রুক্মিণীর জন্ম হলো দ্বারকায়। সেখানে গিয়ে তাকে বিয়ে করলো, তার কথা রক্ষা করার জন্য 100 বছর কাটালেন। তার মানে ধর্মগ্রন্থে যে সব ক্যারেক্টার আমরা দেখতে পাই বা উল্লেখ করা আছে তার সাথে নরেন্দ্র মোদীর অনেক হুবহু মিল, অভূতপূর্ব মিল আছে। মিল আমরা দেখতে পাচ্ছি। তিনি হলেন এই পৃথিবীতে বর্তমান যুগে অত বড় মেধাবী, সচেতন, আধ্যাত্মিক জগতের, সন্ন্যাস জগতের, রাজনৈতিক জগতের, মানুষের কল্যাণের জগতে একমাত্র ব্যক্তি নরেন্দ্র মোদী। আর একটা প্রশ্ন আবার করছি, যেহেতু কারেন্ট আসছে, ভালো লাগছে আজকে দাদা আপনার কাছে জানতে, নরেন্দ্র মোদী উনি ইতিহাসের ছাত্র, তাই না? না, উনি ফিলোসফির ছাত্র। না, ইতিহাস তো শুনি না, ফিলোসফিতে উনি ফিলোসফিতে মাস্টার ডিগ্রি করেছেন, ইতিহাস নয়। আমি আমি তাহলে আমি শুনেছি উনি ইতিহাসের ছাত্র। ওটাও একটু ভুল হতে পারে আর কি। উনি ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স লেখা আছে, পলিটিক্যাল সায়েন্স উনি এমএ পাস। না, পলিটিক্যাল সায়েন্স হলে তো রাষ্ট্রবিজ্ঞান হয়ে যায়, ফিলোসফি হলে দর্শন হয়। ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স, ভুল বলছেন, পলিটিক্যাল সায়েন্স। আমি শুনেছি উনি ইতিহাসের ছাত্র। দর্শকবৃন্দ ভাব করবেন উনি পলিটিক্যাল সায়েন্সে, পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ। সেই তার জন্যে উনি এই ভাবধারায় চলে আসলেন। পলিটিক্যাল সায়েন্সের বলে উনি মানে ধার্মিক ওনার সত্তা। রাজনৈতিক শক্তি হাতে না থাকলে মানুষের কল্যাণ করা যায় না। তাই যে ভগবান শ্রীকৃষ্ণ দেখেছেন তার হাতে সব ক্ষমতা। তার মানে এইখানে আবার আম্বেদকরের সাথে ওনার মিল পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বহু দারিদ্রতা, উনি কিন্তু তেলি বংশের ছেলে, তেলি, সুরি, তেলি, মুসি, ডোম, মানে ব্যাকওয়ার্ড ক্লাস, তাই না? তাহলে সেখান থেকে উঠে এসেছেন। যেমন বিশ্বামিত্র মুনি, উনি কিন্তু শাহ সম্প্রদায়ের ছেলে, ধ্যান করে জ্ঞানে অর্জন করে জ্ঞান লাভ করে উনি বিশ্বে, মহাবিশ্বে ব্রাহ্মণদেরও ব্রাহ্মণ বিশ্বামিত্র, তাই না? কিন্তু অর্জিত ক্ষমতা। হ্যাঁ, বেদব্যাসের নাম হলো দ্বৈপায়ন মুনি, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। হ্যাঁ, উনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। উনি বেদকে 4 খণ্ডে সংকলিত করার জন্য ওনার নাম হচ্ছে বেদব্যাস, তাই না? ওনার মা হচ্ছে সত্যবতী। উনি কিন্তু ধীবরের কাছে পালিত হয়েছেন, একটা মাছের পেট থেকে ওনার জন্ম হয়েছে সত্যবতীর, তাই না? এবং অপূর্ব সুন্দরী ছিলেন, তার গায়ে মৎস্যগন্ধ ছিল। তো দেখলো ওর বাবা, উনি মাছ খাওয়ার পরে পেটটা খুব ভারী দেখলো, কেটে দেখলো পেটে কি আছে, দেখে সুন্দর, অপূর্ব সুন্দর একটা মহিলা। সেই সত্যবতীরই তো পরবর্তীকালে বিয়ে হলো রাজার সঙ্গে, রাজপুতের সঙ্গে। আরে নামটা ভুলে যাচ্ছি, কি মহাভারতের যেখান থেকে শুরু হলো। হ্যাঁ, রাজা আর কি, উনি রাজা ছিলেন, পরে বিয়ে করবেন। আরে দূর ছাতা, মানে সত্যবতীর সাথে বিয়ে হলো, মনে করছি আমিও ভুলে গেছি নামটা। যাই হোক, হ্যাঁ, ওনার সাথে বিয়ে হলো কখন? তখন ওই শান্তনু রাজা শান্তনুর সাথে বিয়ে হলো। রাজা শান্তনুর সঙ্গে বিয়ে হলো কেন, কখন? পরে। এবার রাজা শান্তনুর সাথে বিয়ে হওয়ার পরে ওই শান্তনু রাজার 3 ছেলে হলো, ওই ভীষ্ম, আর কে, ভীষ্ম তো একজন, ওর নাম দেবব্রত আর বিচিত্র বীর্য, তাই তো? দেবব্রত আর বিচিত্র বীর্য। এবার বিচিত্র বীর্যের 2 বউ ছিল। বিচিত্র বীর্যের বিয়ে হলো, সেই বিয়ে হলে গিয়ে ভীষ্ম গিয়ে বউ নিয়ে আসলো কাশী রাজার থেকে, অম্বা আর অম্বালিকাকে। সে কথা দিয়ে বলল যে আমি আর বিয়ে করবো না। অম্বালিকাকে কাশী রাজকন্যাদের 2জনকে নিয়ে আসলো ভাইয়ের জন্য। ও বিয়ে করবে না বলে তারা বিয়ে বসলো ভাইয়ের সাথে। হ্যাঁ, তাই না? কথা দিল যে আমি আর বিয়ে করবো। বিচিত্র বীর্যের 2 বউ অম্বা আর অম্বালিকা।
এই অম্বা আর অম্বালিকার গর্ভে জন্ম নিল কুরু আর পাণ্ডু, তাই না? আর আমি ওটা এবার এই কুরু পাণ্ডুর জন্ম দিল ব্যাসদেব, তাই তো? আর ওই ঝিয়ের পেটে আসলো হচ্ছে বিদুর। হ্যাঁ। এই তো মহাভারত, মহাভারত। তাই তো? আমি তাহলে একটু জানি দাদা। ঠিক আছে। দৈবান হলো কিভাবে দ্বীপের ঘরে জন্ম হয়েছিল। হ্যাঁ, কিভাবে ওই মৎস্যগন্ধা ওর গায়ে এত বিশ্রী গন্ধ, যার জন্য কেউ ভালোবাসে না। তখন ওর যে পালিত বাবা ধীবর জেলে, হ্যাঁ, সে দেখলো কি করা যায়, একটা নৌকো কিনে দেয়। ওটা নৌকো কিনে দিয়ে কিন্তু বহু মুনির হিসেবে যাওয়া আসা করে, তো হয়তো কোনো একদিন কোনো মুনির কৃপায় এই গন্ধটা দূর হয়ে যেতে পারে। তা মেয়েটা বড় হয়েছে, এখন ওই ছোটো নৌকো দিয়েছে, যমুনা পারাপার করে। যমুনা পারাপার করে একদিন দেখা গেল তপবন সুজা যেখান থেকে পারাপার করে, তাই পরাশর মুনি ওই দিক দিয়ে নৌকায় যাবে। তারপর মেয়ে নৌকা নিয়ে আসছে, নৌকায় উঠেছে, কিন্তু পরাশর মুনির ওকে দেখে খুব ভালো লেগেছে। তখন ওকে বলল যে তোমাকে তো আমার ভালো লেগেছে। কারণ মণি ঠাকুর, আমার তো কেউ পছন্দ করে না, আমার গায়ের ভীষণ গন্ধ। মৎস্যগন্ধ নাম ছিল একটা, সত্যবতী। বলছে ঠিক আছে, ও গন্ধ থাকবে না, ও ঠিক হয়ে যাবে, তা আমি তোমাকে কাছে পেতে চাই। কারণ এখানে তো নৌকা, মানুষ যাতায়াত করছে, এখানে তো হয় না। তোমার চিন্তা করা লাগবে না, আমি একটা দ্বীপ সৃষ্টি করে দিয়েছি নদীর মধ্যে, সেই দ্বীপের মধ্যে আমরা যাই। তখন এই দ্বীপের মধ্যে ওকে নিয়ে গেল, নৌকাটা লাগিয়ে সেই দ্বীপে ওদের সঙ্গে মেলামেশা হলো এবং একটা সন্তান জন্মগ্রহণ করলো, সে হলো দৈবান, সে হলো বেদব্যাস। এবং জন্ম হওয়ার পরে পরাশর মুনিতে চলে গেল, বললো যে ঠিক আছে তুমি থাকো একে নিয়ে। ওর জন্মের পরে তখন দৈবান মুনি বলে, মা আমি এখন চলে যাই, ধ্যান করতে যাই, তুমি আমাকে যখন যে সময়ে স্মরণ করবে যে কোনো বিপদে, আমি তখনই ছুটে আসবো, তোমাকে কেউ কিছু করতে পারবে না। তারপরে পরাশর মুনি বলে গেল যে তোমার এই কথা তো কেউ জানবে না, তোমার গর্ভে বিবাহের আগে তোমার সন্তান হয়েছিল, কেউ জানবে না, তোমার রাজার সঙ্গে বিয়ে হবে। তাই শান্তনু রাজার সঙ্গে বিয়ে হবে। এই হচ্ছে মহাভারতের রীতি কথা। অতএব এই কাহিনীর সঙ্গে যে ধারাবাহিকতা আছে, পৃথিবীতে বেদ, রামায়ণ, মহাভারত, গীতা, এর উপরে পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত একটা অক্ষর লিখতে এই গান্ধারী এই কথায় কথা আসে, গান্ধার রাজার কন্যা, তা সে গান্ধার রাজ্য তো আফগানিস্তান। আফগানিস্তান, তাহলে সেই আফগানিস্তানও তার মানে এবার ভারতের মধ্যে ঢুকে যাচ্ছে। সুবর্ণ রাজার মেয়ে, তার মানে সেই আফগানিস্তানও আবার ভারতের মধ্যে ঢুকে যাচ্ছে। সুবর্ণ রাজার মেয়ে। দাদা অনেক অনেক ধন্যবাদ। আজকে এই মহাভারতের গল্প দিয়ে আজকের ভিডিও শেষ করছি। প্রিয় দর্শক, অনেকখানি বড় হয়ে গেল, তা হলেও ভালো লাগবে আশা করি আপনাদের এই কথোপকথন। ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। অনেক ধন্যবাদ রইল সবার জন্যে, আর আমার এই ভাস্কর ভাইয়ের জন্য ধন্যবাদ রইল অসংখ্য। তার জীবনটা আরও অগ্রগতি লাভ করুক, তার আর্থিক সচ্ছলতা আসুক এবং তার যে প্রাধান্য পৃথিবীতে আরও অগ্রগামী ভূমিকা নিয়ে আসতে পারে, এটাই আশীর্বাদ রইল, কামনা রইল।